স্কটিশ হাইল্যান্ড গ্লেনকো থেকে এই গাছটাকে তুলে এনেছিলাম। দেখা যাক, এটাকে এনে এভাবেই একটা টবে লাগিয়েছিলাম। খুবই সুন্দর ছোট ছোট ফুল। এখানে আমাদের ওয়েদারের চেয়ে স্কটল্যান্ডের ওয়েদারটা এবং স্কটিশ হাইল্যান্ডে টেম্পারেচারটা অনেক লো থাকে, সে কারণে এই গাছগুলো খুবই সুন্দরভাবে বেঁচে থাকে। আর আমাদের এখানে আমি জানি না, এখানে হয়তো মাটির কারণে অথবা ওয়েদারের কারণে গাছগুলো হয়তো নাও বাঁচতে পারে, তারপর নিয়ে এসেছি, ভালো লেগেছে সেজন্যই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে খুবই যারা গার্ডেনিং করতে চান আসলে তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা ভিডিও শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। হঠাৎ করেই যেন রোদ উঠে গেল, আস্তে আস্তেই দেখলাম যে রোদ উঠে গেছে। সেই সকাল থেকে এত মেঘাচ্ছন্ন আকাশ। সেপ্টেম্বরের আজকে 3 তারিখ। প্রতিদিন মনে হচ্ছে শীত যেন বা পড়ে যাচ্ছে, এমন একটা ওয়েদারটা এখানে। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাগানে যারা নেক্সট ইয়ার বাগান করতে চান তারা কিন্তু এই সেপ্টেম্বর থেকেই নেক্সট ইয়ারের জন্য যে গাছগুলো এবছর লাগিয়েছেন সেগুলোর জন্য যদি নেক্সট ইয়ারও লাগাতে চান তবে অবশ্যই এখন থেকে আপনারা আপনাদের বাগান থেকে বীজগুলো সংগ্রহ করতে পারেন। অনেকে হয়তো ভাবতে পারেন যে এখনও তো গাছে অনেক সবজি, অনেক ফুল ফল রয়েছে, এখন কিভাবে বীজ সংগ্রহ করব। আপনার বাগানে যে গাছগুলো আপনি এবছর লাগিয়েছেন সেগুলো যদি দেখেন যে খুবই হেলদি, খুবই ভালো আর খুব গ্রোথটাও ভালো, তবে বুঝতে হবে যে সেই বীজটা ভালো ছিল। তো সেখান থেকে যে ফলটা আপনি পাচ্ছেন, যারা নতুন গার্ডেনার আছেন তাদের জন্যই বলছি, সেই গাছে সেই ফলটাকে একটা বা দুটো বা বেশ কিছু ফল যদি রেখে দেন তবেই কিন্তু নেক্সট ইয়ার আপনি সেখান থেকে এই ধরনের ফলই পাবেন। যেমন এবছর আমি যে সিম গাছটা লাগিয়েছি এটা কিন্তু আমার নিজের বাগান থেকে বীজ সংগ্রহ করা। প্রতি বছরই আমার বাগান থেকে আমি এভাবে আজকে লাস্ট ইয়ার ধরে সংগ্রহ করে লাগাচ্ছি এবং এবছর সবচেয়ে বেশি সিম আমার বাগানে হয়েছে, বাংলাদেশি সিম। সে কারণেই এখানে বীজগুলো সংগ্রহ করে রাখা যায়। তেমনভাবে রানার বিনসের ক্ষেত্রে যে বিনসগুলো একটু শক্ত হয়ে গেছে বা পুরনো হয়ে গেছে সেগুলোকে না হারভেস্ট করে সেটাকে একেবারে গাছের মধ্যেই ড্রাই করতে দিতে হবে। তবে দেখা যাবে অনেক সময় আমরা সবজিটাকে ছিঁড়ে এনে শুকাই, সেটা না করে যদি গাছের মধ্যেই শুকানো যায় তবে কিন্তু পরিপূর্ণভাবে যে বীজটা হয় সেটা মজবুতভাবে টিকে যায়। অনেক সময় পুঁইশাকের ক্ষেত্রেও তাই। পুঁইশাক গাছের যে বীজগুলো, এখানে আমার এখনও কুড়ি বেরোয়নি, ফুল আসেনি, সে কারণে যে বীজ চলে আসে, এখানে ফুল না, এখানে পুঁইশাকের গাছে বীজ চলে আসে, সেই বীজগুলোই অনেকে রান্না করে খান। সেগুলোকে একটু ড্রাই করে আমি সংগ্রহ করেছিলাম। এখানে যে বাংলাদেশি সিমের কথা বললাম এগুলো আমি এখানে ড্রাই অবস্থায় রেখে দিয়েছি, এগুলোকে হারভেস্ট করিনি। বেশ কিছু সিম এখানে রেখে দিয়েছি কারণ এবছর আমি এই গাছটা থেকে আলহামদুলিল্লাহ অনেক সিম পেয়েছি, সেজন্যই এই বীজটাকে সংগ্রহ করার জন্য এখন থেকে সেটা রেখে দিতে হবে। একেবারে নভেম্বরের দিকে করব সেটা না করে কিছু বীজ বা কিছু সবজি আমরা গাছের মধ্যে এখন থেকে রেখে দিলে সেটা স্লোলি ড্রাই হতে পারবে এবং পরিপক্কভাবে সেটাকে আমরা সংগ্রহ করতে পারবো। নেক্সট ইয়ার যখন লাগাবো সেগুলো খুব দ্রুত বেড়ে উঠবে। একইভাবে এই পদ্ধতিটি আপনারা প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই করতে পারেন। যেমন আমি একটা শসা এই বছর, আমার প্রতি বছরই আমি এই শসার গাছটাই লাগাই, এটা আমার কারণ এটা খুব সহজে হয় এবং খেতেও খুব টেস্টি। এখানকার যে শসাটা লম্বা ধরনের, এই শসাটা কিউকাম্বারটা আমি রেখে দিয়েছি একেবারে একটা বীজ দিয়ে কিন্তু নেক্সট ইয়ার আমার অনেক গাছ হয়ে যাবে। ইচ্ছে করলে বেগুন, যেটা আপনারা হারভেস্ট না করে রেখে দিতে পারেন, তবে আমি বেগুনের বীজ সংগ্রহ করি না। এখানে এখানে যে নতুন পুরনো হওয়ার পরে গাছের উপর থেকে যে ফুলগুলো বেরিয়ে আসে সেটাকে ড্রাই করতে দিলেই তখন দেখা যায় যে সেখান থেকে
ছোট ছোট বীজ আসে। এই বছর আমার এই করল্লাটা আমি লাগিয়েছি এবং খুব ভালো হয় এটার গ্রোথ, এবং এটা তেমন তেতো না। যারা তেমন তেতো বা তিতা পছন্দ করেন না তারা এই গাছটা লাগাতে পারেন। এটার মধ্যে দেখলাম যে খুব ঘন ঘন এটা হয় এবং খেতেও খুব টেস্টি। এখানে যখন এই করল্লাটা একেবারে পেকে লাল হবে, এটা থেকে আমি বীজ সংগ্রহ করব। এরই মধ্যে আমি যে করল্লাগুলো হারভেস্ট করেছিলাম সেখান থেকে আমি মজবুত ধরনের বীজ সংগ্রহ করতে পেরেছি, সেটাকেই আমি রেখে দিয়েছি নেক্সট ইয়ারের জন্য। এভাবেই আমরা প্রত্যেকটা গাছেই এখন থেকেই সেগুলো হারভেস্ট না করে সেগুলো গাছের মধ্যেই ড্রাই করতে দেব। এখানে আমি কিছু ঢ্যাঁড়স লাগিয়েছিলাম এবছর, তবে এত সবজির মাঝে আমি এই সবজিটাকে তেমন যত্ন বা খেয়াল করতে পারিনি, সম্ভবও ছিল না আসলে এত গাছের মধ্যে। তো নেক্সট ইয়ার আমি এই বীজটা যেহেতু আমি অনলাইন থেকে এনেছিলাম, ভালো পড়েছিল, সেই জন্যই এই বীজগুলো সবজিগুলো আমি হারভেস্ট করিনি, সেটাকে গাছের মধ্যেই রেখে দিয়েছি বীজ সংগ্রহের জন্য। এখানে রয়েছে ডাঁটা শাকের গাছ। এই ডাঁটা শাকগুলো নিয়ে নেওয়ার পরে এখানে এখনও অনেক শাক রয়েছে, তারপরও এখান থেকে যখন ফুল বেরিয়ে যায় তখন এই ফুলের ভেতরেই কিন্তু দানা বা বীজগুলো রয়েছে। এগুলোকে এভাবেই আমি রেখে দিয়েছি এবং যত বড় বড় ফুলগুলো হচ্ছে ভেতরের দানাগুলো তত পরিপক্কতা পাচ্ছে, এবং নেক্সট ইয়ার যখন আমি আবার আমার বাগানে এই গাছগুলো লাগাবো তখন দেখা যাবে খুব দ্রুত ডাঁটা শাক বেরিয়ে এসেছে। একইভাবে লাল শাকও তাই। আর এমনিতেও ডাঁটা শাক, লাল শাক যেখানে আমরা লাগাই সেখানে কিন্তু নেক্সট ইয়ার আর লাগানোর প্রয়োজনও হয় না, কারণ এই যে ফুলগুলো রয়েছে যখন বাতাস হচ্ছে তখন বিভিন্ন জায়গায় সেখান থেকে কিন্তু ছোট ছোট দানাগুলো পড়ছে, সেই দানাগুলোই কিন্তু দেখা যাবে সেই নেক্সট ইয়ার আবার শাক হয়ে বেরোবে। এখানে রয়েছে সবচেয়ে সবার পছন্দের লাউ। আমি একটা লাউ এভাবেই রেখে দিয়েছি। এই লাউটাকে প্রথম লাউ আমার এটাকে এভাবেই রেখে দিয়েছি, হারভেস্ট করিনি, কারণ এটা হচ্ছে বাংলাদেশি অরিজিনাল বাংলাদেশি লাউ। এই লাউটা থেকে আমি এবছর আবার বীজ সংগ্রহ করব। আমার এই লাউটার বীজ প্রায় 2 বছর আগের লাউয়ের থেকেই সংগ্রহ করেছিলাম। এভাবেই আমি প্রতি বছর আমার বাগান থেকে লাউয়ের বীজ সংগ্রহ করি। ইচ্ছে করলে আপনারা আপনাদের বাগানের যে সবজিগুলো খুব ভালো ফলন দিচ্ছে সেগুলোকে আপনারা গাছে রেখে দিয়ে আরও কিছুদিন তার থেকে বীজ সংগ্রহ করতে পারেন। এই দীর্ঘ সময় গাছের মধ্যে যখন এই সবজিগুলো থাকে তখন তার ভেতরে বীজগুলো পরিপক্কতা পায় এবং পরের বছর আমরা যখন সেগুলো লাগাই তখন দেখা যায় সেগুলো খুব দ্রুত বেড়ে ওঠে, কারণ সেগুলো হচ্ছে একেবারে পরিপক্ক বীজ এবং খুবই ন্যাচারালভাবেই সেগুলো কিন্তু ড্রাই হয়েছে, সে কারণেই ফলনটাও বেশি হয়। এভাবেই আমরা আমাদের বাগান থেকে বীজ সংগ্রহ করতে পারি। আর ইচ্ছে করলে তো আমরা অনলাইন থেকে বাই করতে পারি, তবে নিজের বাগান থেকে বীজ সংগ্রহ করলে দেখা যায় যে কোন সবজিটা কেমন ছিল এবং কেমন হয় সেটাও একটা ধারণা থাকে, এবং নিজের বাগান থেকে বীজ সংগ্রহ করলে প্রতি বছরই কিন্তু আপনি আপনার বাগান থেকে প্রচুর সবজি হারভেস্ট করতে পারবেন। এই ছিল আমার আজকের একটা ছোট্ট ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বরাবরের মতোই আমাকে সাপোর্ট করে যাবেন প্লিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।